দূরের জানালা এখন ঢাকায়। বাংলাদেশে জুলাই অগস্ট মাসের গণ অভ্যুত্থানের সময় ছেলেদের পাশাপাশি সমান তালে লড়াই করেছেন বাংলাদেশের মেয়েরা, কিন্তু তাদের উপর চাপ সম্ভবত ছেলেদের চেয়ে কিছুটা বেশি ছিল। পরিবারের চাপ, সমাজের চাপ, সরকারের চাপ, নিরাপত্তা বাহিনীর চাপ, এসব চাপকে তারা কিভাবে মোকাবেলা করেছেন? আর এই আন্দোলনের 6 মাস পর এসে যখন তাদের সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এখন রাষ্ট্র ক্ষমতায়, সেই সরকারের কর্মকাণ্ডকে এই নারী সমন্বয়করা এবং নারী আন্দোলনকারীরা কিভাবে দেখছেন? এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। উমামা, আপনাকে অনেক ধন্যবাদ দূরের জানালার এই আয়োজনে আমার সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। শুরুতেই যেটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আন্দোলন যেটা শুরু হলো 2018 সাল থেকে, তারপরে 2024-এ এসে সেই আন্দোলন আবার বেগবান হলো এবং পরে সেই আন্দোলন একটা গণ আন্দোলনে পরিণত হলো। এই আন্দোলনে যোগদানের মোটিভেশনটা আপনার নিজের জন্য কোথা থেকে আসছে? কি দেখে আপনার মনে হলো যে এই আন্দোলনের সঙ্গে আপনারও থাকা উচিত? আম, যখন 2018 সালে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি তো মানে 11 এপ্রিল উনি তো সংসদে দাঁড়িয়ে হুট করে বলেন যে সব কোটাই বাদ করে দিলাম। এরপর তো একটা প্রজ্ঞাপন জারি করে তারা ঘোষণা দেয় যে সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা ব্যবস্থা আসলে থাকবে না। কিন্তু পরবর্তীতে আমরা আসলে ধরে নিই যে আচ্ছা, এটা হয়তো একটা সফলতা, একটা আন্দোলন শেখ হাসিনার আমলে সফল হয়েছে, এটাই আসলে অনেক বড় পাওয়া। কিন্তু যখন 2024 সালে এসে আপনার নতুন করে যখন 5 জুন এখানে রিজার্ভেশনটা পুনরায় ফেরত আনা হয়, এখন রিজার্ভেশন থাকতেই পারে কিন্তু সেই পুরনো 56% কোটা ব্যবস্থা, যেটা আবার ওদের পক্ষ থেকে খুব পরিষ্কার ছিল না। ওরা বলছিল যে এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটাটাই ফেরত আসবে, কিন্তু মুক্তিযোদ্ধার যে নাতিপুতি কোটা সেটাও তো প্রায় 30% কোটা, এটাও তো খুবই অযৌক্তিক। তো তখন আমরা ছাত্ররা, যেটা সব দিক থেকে কোনো দিক থেকে আপনি আসলে এটাকে এই কোটা ব্যবস্থাটাকে আসলে জাস্টিফাই করতে পারবেন না, এমন পরিস্থিতি ছিল। তো আমরা যারা ছাত্ররা ছিলাম আমাদের মধ্যে একটা চূড়ান্ত অপমান বোধ, যে আসলে একটা দেশে এই পরিমাণ আন্দোলন করার পর যখন একটা পরিপত্র জারি হয়, এরপরে কিভাবে করে হাইকোর্ট জাস্ট একটা রায় দিয়ে পুরা পুরা আন্দোলনটাকেই, মানে কি বলা যায়, একটা অপমান করা, এত বড় একটা আন্দোলনকে তারা অপমান করলো। তো আর বাংলাদেশে গত 15 বছর যে পরিস্থিতি ছিল, এখানে তো আপনার নির্বাহী বিভাগ, বিচার বিভাগের কোনো আলাদা এন্টিটি ছিল না। তো যার ফলে যেটা হয়েছে, যখন হাইকোর্টের রায়টা দেয় তখন আমরা সাধারণ ছাত্ররা স্বাভাবিকভাবে ধরে নিই যে এটা আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি নির্দেশ দিয়েছেন, বা তারই কোনো বা আওয়ামী লীগেরই এটা একটা কালেক্টিভ কৌশলগত করে ডিসিশনের আকারেই কিন্তু এটা বাস্তবায়ন হয়েছে। তখন আমরা ছাত্ররা কিন্তু এই পুরো বিষয়টার এগেনস্টে দাঁড়াই এবং আন্দোলন করা শুরু করি। তখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি বলি বা আপনার বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি যেগুলো গত 10-12 বছরের যদি আপনি ট্র্যাজেক্টরিটা দেখেন, আমি যেমন বাংলাদেশে কি পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়ি। এখন বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাইরে চলে যায়, ওরা এই দেশে থাকে না, বিকজ বাংলাদেশের জব সেক্টরটা খুব একটা ভালো না। কারণ এখানে পড়াশোনা করাটাই এতটা এতটা জটিল ধরনের পড়াশোনা করতে হয়। এটার পরে গিয়ে যখন আপনার স্টার্টিং স্যালারিতে ঢুকতে হচ্ছে 30,000-এ, স্টার্টিং স্যালারিতে ঢুকে আপনার গ্রোথ হতে হতে অনেক 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 বছর চলে যায়। সেটাও আবার আপনার একটা প্রশাসনিক ক্যাডার বলি বা আপনি যখন মন্ত্রণালয়ে যাবেন, ওই প্রশাসনিক ক্যাডারকে আপনার স্যার বলতে হবে, ওই প্রশাসনিক ক্যাডারকে আপনার তাল দিয়ে চলতে হবে। তার মানে বাংলাদেশে আমি একজন বায়োকেমিস্ট হওয়া সত্ত্বেও, এবং বলা যায় যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যখন আমরা ইউনিভার্সিটিতে আসছি, তখন তো সব থেকে ভালো রেজাল্ট গুলো করার কারণেই তো আমরা এই ডিপার্টমেন্ট গুলোতে ভর্তি হই। কিন্তু দেখা যাচ্ছে জীবনে মানে এতটা পরিশ্রম করার পরও শুধুমাত্র বিসিএস এর যে একটা 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 চরম অবিচার, এবং কোটা ব্যবস্থার অবিচার, আরেকটা হচ্ছে বিসিএস এর যে একটা দৌরাত্ম্য, এটার কারণে কিন্তু সবাইকে সাফারার হতে হয়। যার কারণে আমাদের সমাজের একটা গ্রেটার সেকশন অফ স্টুডেন্ট, তাদের মধ্যে যে চিন্তা তৈরি হয় যে এখানে আসলে বিসিএস বা এখানে শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রেই এখানে রাষ্ট্র আপনাকে সর্বোচ্চ সম্মানটা দিবে, আদার দেন দ্যাট রাষ্ট্র আপনাকে অ্যাকনোলেজই করবে না। এটা একটা বড় সমস্যা। তো লাস্ট 10 to 12 ইয়ার্সে বাংলাদেশে ছাত্রদের মধ্যে, পাবলিক ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে, তাই বিসিএস বা এখানে সরকারি চাকরিগুলো অ্যাটেন্ড করার হার অনেক বেড়েছে। তো এই যে একটা অস্তিত্বের সাথে জড়িয়ে গেছিল পুরো
পুরো যে কোটা ব্যবস্থা ফেরত আনার যে প্রসঙ্গটা, এই রায়টা কিন্তু আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায়। তাহলে দেখা যাচ্ছে যে চাকরি, কেরিয়ার ইত্যাদি নিয়ে 2018 সালে যে আপনাদের মধ্যে যে আলোচনা ছিল, 2024 সালে এসে সেই আলোচনা নানান কারণে আরো বেশি তীব্রতর হয়ে গেল, যার ফলশ্রুতিতেই এই আন্দোলন, তাই বলবেন কি? জি, বলা যায় যে এখানে আনএমপ্লয়মেন্ট একটা বড় রিজন। আর একই সাথে হচ্ছে যে আমাদের বিদ্যমান যে সরকার ব্যবস্থা ছিল, সেই সরকার ব্যবস্থা তো আসলে বিশাল মানে সব জনগোষ্ঠীকেই আসলে বঞ্চিত করে গেছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছিল। আমাদের যারা ছাত্রছাত্রী আছে, যারা ক্যান্টিনে খাবার খেয়ে বাঁচতো, গণরুম গেস্ট রুম করে তাদের আসলে ফার্স্ট ইয়ারে এসেই তাদের গণরুম গেস্ট রুম এসবের মধ্যে দিয়ে, এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হতো। তো এটার কিন্তু একটা ইফেক্ট, একটা মেন্টাল ইফেক্ট কিন্তু স্টুডেন্টের উপর থাকে। তো সবাই কিন্তু ওভারঅল এই পুরো ব্যবস্থাটার উপর প্রচন্ড পরিমাণ বিরক্ত ছিল। তো লাস্ট চান্স হিসেবে যেখানে এখানে সরকারি চাকরিটা অন্তত থাকে, সেই সরকারি চাকরির সুবিধাটাও কিন্তু এই ছাত্রদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো এই যে একটা বঞ্চনার একটা অনুভূতি, সেটাই কিন্তু ছাত্রদের মধ্যে এই কোটা আন্দোলনের মধ্যে এতটা মানে হোল হার্টেডলি অংশগ্রহণ করার অনুপ্রেরণাটা তৈরি করে। অনুপ্রেরণাটা তো বলবো না, একটা তাড়না তৈরি করে। আচ্ছা, মানে আপনারা অলমোস্ট বাধ্য হয়েছিলেন জি এই পথে জি যেতে। জি জি। এই আন্দোলন চলার সময়ে আপনারা যারা নারী আন্দোলনকারী ছিলেন, তারা নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছে। আমরা সেগুলো ভিডিও দেখেছি এবং সরাসরিভাবে ক্ষমতাসীন দলের সমর্থকরা আপনাদেরকে নানানভাবে নির্যাতন করেছেন, মারধর করেছেন। তো আপনার নিজের জন্য এই বিষয়টা কতখানি চ্যালেঞ্জিং ছিল, কতখানি ট্রাইং ছিল? আম, যখন 14 জুলাইয়ের আগ পর্যন্ত যেটা হয়েছে, মেয়েদের হলে তো ছাত্রলীগের কন্ট্রোলটা তুলনামূলক কম। এখন আমি যেমন কবি সুফিয়া কামাল হলে স্টুডেন্ট, আমার হলেও কিন্তু ছাত্রলীগ ছিল, কিন্তু ছাত্রলীগ একটা নির্দিষ্ট সেকশনের মধ্যে ছিল। এরকম না যে সে একদম সব জায়গায় দাপায় বেড়াচ্ছে, মেয়েদের জন্য একটা সমস্যা ক্রিয়েট করে বা মেয়েরা কি করবে না করবে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে। বিষয়টা কিন্তু এরকম না, কারণ মেয়েদের মধ্যে কিন্তু এক ধরনের একটা রেজিস্ট্যান্স ছিল ছাত্রলীগকে মানে ছাত্রলীগ এসে সব দখল করবে এই ধরনের বিষয় মেয়েরা পছন্দ করতো না। কিন্তু সেই জন্য দেখা গেছে মেয়েদের যে 5টা হল আমাদের, আমি কবি সুফিয়া কামাল হল, রোকেয়া হল, শামসুন নাহার, ফজিয়াতুন্নেসা, কুয়েত মূর্তি, আমাদের হল থেকে মেয়েরা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে। কারণ এবং ছাত্রলীগের যারা নেত্রীরা ছিল তারাও কিন্তু, যেহেতু 2018 সালে একটা কোটা আন্দোলন হয়েছে এবং সেটার একটা অভিজ্ঞতা আছে সবার মধ্যেই, তো কেউ কিন্তু ঘাটাতেও চাচ্ছিল না যে মেয়েরা এত স্বতঃস্ফূর্ত ভাবে যাচ্ছে, সবাই কিন্তু বাধা দিবে, ওই পরিস্থিতি তাদের মধ্যে ছিল না। কিন্তু আপনি যদি এটা কি মানে অনেকটা তাদের নৈতিক মনোবলের অভাব দেখা দিয়েছিল যে তারা? এটা একটা রিজন ছিল, কারণ যারা ছাত্রলীগ করে তাদেরও তো আসলে একটা সময়ের পরে গিয়ে এই ধরনের চাকরিগুলোতে ঢুকতে হয়। আহ সেই জায়গা থেকে আবার বিষয়টা এতটাই অযৌক্তিক ছিল, এই হাইকোর্টে যে রায়টা সেটা এতটাই অযৌক্তিক ছিল যে অনেক আমরা দেখেছি অনেক ছাত্রলীগের যারা নেতা বিভিন্ন হলের মধ্যে, তারাও কিন্তু সামনে বলতো যে যাইস না, আর পিছনে পিছনে বলতো যে হ্যাঁ যা। মানে এরকম একটা পরিবেশ ছিল আর কি, সত্যি বলতে। তো ওভারঅল যখন ছাত্ররা এভাবে সবাই মিলে যখন রাস্তায় নেমে আসলো, তখন স্বাভাবিকভাবে যেহেতু মেয়েদের হলে আমার কন্ট্রোলটা কম, তাই মেয়েদের উপস্থিতিটা অনেক বেশি ছিল। তবে যেটা হয়েছে 14 জুলাই যখন হচ্ছে শেখ হাসিনা বলে রাজাকার নাতিপুতি ঘোষণা দেয়, এটার পর থেকে কিন্তু ধরেন রোকেয়া হলে একটা ঝামেলা করা শুরু করে ছাত্রলীগ। তখন যেমন 15 জুলাই যখন মেয়েদের উপর হামলা হয়, তখন কিন্তু মেয়েদের আমাদের সবাইকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে, তখন ঢাকা মেডিকেলে যাওয়ার পথে বাধা দেওয়া হয়। এরপর রোকেয়া হলে ছাত্রলীগের যারা নেত্রীরা ছিল, তারা তখন সাধারণ মেয়েদের সাথে ঝামেলা করা শুরু করে। তখন তো টিএসসি, রাজু ভাস্কর, যে পুরো এরিয়াটা ছাত্রলীগের দখলে চলে যায়। রোকেয়া হল বলা যায় একটা দুর্গ হয়ে দাঁড়ায়। রোকেয়া হল লিটারেলি পুরো আন্দোলনে, মানে তাদের যে 15 জুলাই 16 জুলাই তাদের যে একটা ভূমিকা, তারা যে কি পরিমাণ সাহস নিয়ে দাঁড়িয়েছিল। আমরা কবি সুফিয়া কামাল হল আমরা প্রতি মুহূর্তে দেখছিলাম যে রোকেয়া হলের মেয়েদের সাথে একটা কনফ্রন্টেশন হচ্ছে, বাইরে ছাত্রলীগ পুলিশের একটা কনফ্রন্টেশন হচ্ছে। আমরা তো একটু ক্যাম্পাসের একটু বাইরের দিকে। পার্সোনালি আপনার জন্য সেটা কতখানি চ্যালেঞ্জিং ছিল? আপনি বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করেছেন? এই যে চ্যালেঞ্জেস গুলো আসছে, আপনার ফিজিক্যাল থ্রেট আর মেন্টাল থ্রেট তো আছে, একটা প্রেশার তো আছে, সেটা আপনি কিভাবে ম্যানেজ করেছেন? একটা মেয়েদের ক্ষেত্রে তো আসলে একটা বড় প্রেশার থাকে, ফ্যামিলির প্রেশার। ছেলেদের তো আর ফ্যামিলি এত কন্ট্রোলও করে না, কিন্তু মেয়েরা আসলে কোথায় যাবে না যাবে, একটু টিভিতে দেখা গেলে বা টিভির একটু কোনায় দেখা গেলেও হচ্ছে ফ্যামিলি খুব ঝামেলা করা শুরু করে দেয়। আর সেখানে আমি তো খুব একদমই সামনে ছিলাম, খুবই ওপেনলি বোল্ডলি কথা বলতাম সবার সাথে, একটা মানে গলা আরো বাড়িয়ে বাড়িয়ে কথা বলতাম। তো এই যে
মানে ফ্যামিলি কিন্তু আগে এই বিষয়গুলো দেখে নাই যে তাদের ছেলে মেয়েরা এভাবে হুম। সামনে চলে আসবে। তো যখন আমি এরকম অ্যাক্টিভিটিস করছি, আমার পরিবার আসলে একটা ভয়ের মধ্যে ছিল, কারণ আওয়ামী লীগ তো আসলে যেরকম, সে কাউকে ছাড়ে না। ধরেন আপনার ইয়েকে সূত্র না ধরে পেলে আপনার ফ্যামিলিকে আমার তারা ফ্যামিলিকে প্রেশারাইজ করছে, তারা একটা ডিস্টার্ব করবে। করেছিল কি? এটা আমার ক্ষেত্রেও হয়েছে, আমাদের ক্ষেত্রেও হয়েছে। আমাদের আমার মানে 10 জুলাইয়ের দিকে আমার ছাত্রলীগ, এখানে এক ছাত্রলীগের নেতা আমার ভাইয়ের ক্লাসমেট ছিল কোনো এক সময়ে। সে হচ্ছে বিভিন্ন জনকে ফোন দিয়ে আমার বাসা কোথায় জিজ্ঞেস করতে থাকে। তো আমরা তখন, আমার ভাই একটু থ্রেটেন্ড ফিল করে যে আচ্ছা আমাদের বাসা কোথায় জিজ্ঞেস করছে কেন। তখন আমার ভাই হচ্ছে তাকে নানান ভাবে ইয়ে করে আর কি, তাকে উল্টা পাল্টা থ্রেট দেয় যে ও আচ্ছা আমার বোনের দিকে ইয়ে করবি না, এরকম এরকম। তো যেটা ছিল যে আমার মানে ফ্যামিলি সামহাও আপনার ক্ষেত্রে ওটা ম্যানেজ হয়ে যায়। ম্যানেজ হয়ে গেছে, কারণ আমার ফ্যামিলি মোটামুটি একটা সাপোর্ট দিয়েছিল, আমার ভাই ভালো একটা সাপোর্ট দিয়েছিল, আমার আব্বা ওরা সাপোর্ট দিয়েছিল। কিন্তু ওদের মধ্যে একটা ভয় ছিল যে একটা যেভাবে শঙ্কা ছিল শেখ যে হাসিনা কি যেভাবে হয়। আসলে সবকিছু একদম বুলডোজারের মতো ঘুরিয়ে দেয়, এইটা তো মানে কেউ যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, তার এগেইনস্টে কথা বলে, তাহলে তো এটা তাদের ফ্যামিলিকেও একটা বড় ধরনের থ্রেটে পড়তে হয়। তো এইসব কারণে আমার আব্বা আমাকে নিয়ে একটা ভয় ছিল আর কি, টেনশনে ছিলেন। টেনশনে ছিলেন। আর পলিটিক্যালি এটা যেহেতু যদি বলি যে আমি তো আহ, ঢাকা ইউনিভার্সিটিতে যখন অনার্সে থাকাকালীন তো এখানে ছাত্র ফেডারেশন করতাম। তো একটা রাজনৈতিক ছাত্র সংগঠন যেহেতু আমি ইতোমধ্যে করতাম, আমাকে ঘাটানো বা আমাকে আহ, মানে একটা বিপদে ফেলা ছাত্রলীগের জন্য অনেকখানি কঠিন, ডিফিকাল্ট ছিল। ডিফিকাল্ট। কারণ আমি তো চাইলে একটা কথা বলে দিতে পারি, একটা সাধারণ ছাত্রের থেকে আমি অনেক বোল্ডলি একটা কথা বলতে পারি। তো আমি এটাকে কিন্তু আমার একটা লায়াবিলিটি হিসেবেই নিয়েছি সবসময়, একদম ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত। আমরা গণরুম গেস্ট রুম নিয়ে প্রতিবাদ করেছি, আমরা ক্যান্টিনে খাবার নিয়ে প্রতিবাদ করেছি, একটা স্টুডেন্টকে অনৈতিকভাবে বের করে দিয়েছে সেটার প্রতিবাদ করেছি, হামলার প্রতিবাদ করেছি। কারণ একটা ছেলে যে গণরুমে আছে, তার কিন্তু ওই ভয়েসটা সে রেজ করতে পারছে না নানান কারণে, কিন্তু আমার তো ওই অর্থাৎ আপনার প্রিভিলেজটা পূর্ব আছে। অভিজ্ঞতাটা আপনার অনেক কাজে হ্যাঁ জি, লেগেছে। আমার প্রিভিলেজটার কারণে কিন্তু আমার সবসময় একটা ইয়ে ছিল যে না, আমি এই জিনিসগুলোর কথা বলে যেতে হবে। তো এইটারই ফলশ্রুতিতে কিন্তু আপনার যখন কোটা আন্দোলন শুরু হয়, তখন খুবই স্বাভাবিকভাবে, একদমই স্বাভাবিক স্রোতেই কিন্তু আমরা কথা বলেছি। আমরা 2018 আন্দোলন দেখেছি, 2024 আন্দোলন দেখলাম। এই যে 2024 আন্দোলনের যে নতুন পর্যায় যখন শুরু হলো, এই আন্দোলনটা আপনারা কিভাবে ম্যানেজ করেছেন? যে অর্থাৎ আপনারা যারা নেতৃত্বের পর্যায়ে ছিলেন, তারা তারা কিভাবে আসলে লিডারশিপটা দিয়েছেন? তার কাঠামোটা কি ছিল? আমাদের আহ, বিশেষ করে এখানে তো মূল জনস্রোতটা এসেছে কিন্তু হল কেন্দ্রিক। হুম। এখন প্রথম দিকে 1 জুলাই থেকে কিন্তু আমাদের ইউনিভার্সিটি গুলোতে শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়। শিক্ষকদের কর্মবিরতির কারণে ইউনিভার্সিটির যত ক্লাস পরীক্ষা আছে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যায়। যার ফলাফল হিসেবে যখন আমরা ছাত্রদেরকে মোবিলাইজ করতে যাই, আগে কিন্তু সায়েন্স লাইব্রেরি বলি বা সেন্ট্রাল লাইব্রেরি, এগুলো কিন্তু একটা হাব হইতো, এখান থেকে মূলত জনস্রোতটা আসতো। হল কিন্তু কিন্তু আমরা সেন্টার ছিল না, হল থেকে আমি স্টুডেন্টরা আসতো ইন্ডিভিজুয়ালি। বাট যখন সেন্ট্রাল লাইব্রেরি আর সায়েন্স লাইব্রেরি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু মূল স্টুডেন্টদের স্রোতটা আসে আপনার ইয়ে থেকে, হল থেকে। হুম। তো আমরা যেহেতু আমাদের ক্যালকুলেশনটা ছিল যেহেতু ছেলেদের হলে আস্তে আস্তে কিন্তু একটা পলিটিক্যাল প্রেশার গ্রো করছিল, 2 জুলাই, 3 জুলাই, 4 জুলাই, 4 জুলাই ছাত্রলীগ একটা বাধা দেয়, এভাবে কিন্তু একটা পলিটিক্যাল প্রেশার ছেলেদের হলে গ্রো করছিল। কিন্তু মেয়েদের হলে অবস্থা যদি দেখি, মেয়েরা কিন্তু কিছুই মানে না, তারা তাদের মতো করে আন্দোলনে অংশগ্রহণ করে, তাদের মতো করে রিস্ক নিচ্ছিল। তো এইটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট ছিল। তো আমরা 5 হলে যারা মেয়েদেরকে অর্গানাইজ করেছিলাম, আমরা কিন্তু আমাদের একটা গ্রুপ ছিল এবং আমরা সবাই একসাথে কানেক্টেড থাকতাম, কোথায় আমরা সবাই মিলে দাঁড়াবো, কার জন্য কোনটা সুইটেবল হয়, কোন কর্মসূচি সুইটেবল হয়, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতাম। এবং মেয়েদেরকে কিভাবে আমরা এনগেজ করতে পারি, এগুলো নিয়ে আমাদের একটা কথা ছিল। আপনাদের মানে মধ্যে কি এমন ওভারঅল কেউ বলা ছিল যায় যে একজন মানে আপনাদের গ্রুপের মধ্যে একজন সর্বোচ্চ, তার কথা না, সবাই এরকম মেনেছে? না, এরকম না, না। নিজেরা এরকম একাধিক নেতা ছিলেন যারা নিজেদের মধ্যে আলাপ উম, আলোচনা করতেন? না, বিষয়টা মোটেও এরকম ছিল না যে মানে কেউ একজন কথা বলছে বাকি সবাই সেটা পীরের মতো মানছে, বিষয়টা এরকম না। আমরা সবাই যার যার জায়গা থেকে অপিনিয়ন দিতাম, এবং একটা ঐক্যমতে পৌঁছায় হচ্ছে আমরা একটা সিদ্ধান্তে নিতাম। তবে যেটা আমি আমি আমরা যেটা ফেস করেছি ওভারঅল, সেটা আপনাকে বলতে পারি যে মেয়েরা কিন্তু এখানে ওই জমায়েতের মূল অংশটা আসতো কিন্তু মেয়েদের মাধ্যমে, কিন্তু এই পুরা মেয়েদের যে অংশটা, তাদের কিন্তু কোনো ধরনের ডিসিশন মেকিং এ রাখা হইতো না। ধরেন আগামীকালে কি কর্মসূচি হবে, সেটা কোনো মেয়েদের হল থেকে জিজ্ঞেস করা হতো না। বা কালকে কি কর্মসূচি দিব নাকি কর্মসূচি একদিন কেন স্কিপ হতো না? করে, এটা আসলে পুরুষরা যারা আমাদের সহকর্মী ছিলেন তারা ভালো বলতে পারবেন। কিন্তু এখানে আমি যেটা প্রতি মুহূর্তে ফিল করেছি, এবং এটা আমাদের সাথে একটা মেয়েদের হলগুলোর সাথে একটা মিটিং হয়েছিল, আহ
তখন মিটিং এর সময় আমরা এগুলো বলি যে আপনারা তো এটা ঠিক করতেছেন না, আপনারা মেয়েরা কিন্তু এখানে সব থেকে বড় জমায়েতটা নিয়ে আসে। এবং একটা মেয়ে আমি বলতে পারি যে আমাকে নিজে বলেছে তার পায়ে ফোসকা পড়ে গেছে, এক একজন অসুস্থ, দিনের পর দিন না খেতে না খেতে এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতিতে মেয়েরা যখন দিনের পর দিন খেয়ে না খেয়ে আন্দোলন করে যাচ্ছে, আমি বলছি না যে এটা শুধুমাত্র মেয়েরাই করছিল, ছেলেরাও করছিল, কিন্তু মেয়েদের যে ডেডিকেশনটা, এবং তারা কিন্তু দিনের পর দিন হল থেকে আসছে। একটা এবং চ্যালেঞ্জটা তাদের অনেক বেশি। চ্যালেঞ্জটা অনেক বেশি। একটা মেয়ের ফিজিওলজি তো আর একটা ছেলের ফিজিক্যাল কন্ডিশনের মতো একরকম না। না। তো এগুলো কিন্তু অতিক্রম করে, তার সকল সামাজিক বাধা অতিক্রম করে কিন্তু একটা মেয়ে একটা মিছিলে আসে। এই যে এই জায়গাটা কিন্তু আমরা দেখি নাই যে আমাদের যারা পুরুষ সহকর্মীরা ছিল তারা কখনো সেই অর্থে অনুভব করেছে। এই বিষয়টা আমি একটু পরে আসব আবার। এখন দেশের হাল ধরেছেন প্রফেসর ইউনূস। তিনি আপনাদের সমর্থন নিয়েই দেশের রাষ্ট্র ক্ষমতা বসেছেন, দেশ পরিচালনা করছেন। তো শুরুর দিকে যে লক্ষ্য নিয়ে আপনারা আন্দোলন করছিলেন, এই 6 মাস পর এসে এই তত্ত্বাবধায়ক সরকার যেসব করছে, আপনার কি মনে হয় যে তারা সেই লক্ষ্যগুলো দিকেই যাচ্ছে? মানে তার সেই লক্ষ্য এটা কিরকম বলার আছে? এটা বলার সুযোগটা আসলে খুবই কম, কারণ স্বাভাবিকভাবেই এখানে যেটা হয়েছে, সরকার যখন মানে তারা যখন ক্ষমতায় আসে গত 8 আগস্ট, এটার পরপর তাদের আসলে এত ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে, এত ধরনের দাবি দেওয়ার পাহাড় মোকাবেলা করতে হয়েছে। যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো তাহলে আমি মনে করি যে খুব তাদের ট্যাকেল করার আসলে বিভিন্ন সোর্স থাকে। কিন্তু এখানে তো পুলিশ কোনো ধরনের সাহায্য করছিল না, অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু খুব বেশি সাহায্য আসলে করতে পারছিল না সরকারকে। এছাড়াও গোয়েন্দা বাহিনীর সহায়তা কিন্তু সরকার পায় নাই। আমরা যেটা খুব ক্লোজলি দেখেছি, গোয়েন্দা বাহিনী কিন্তু অত বেশি হেল্প করেনি। এবং গোয়েন্দা বাহিনীর যে একটা চেইন ছিল সেই চেইনগুলো কিন্তু ভেঙে পড়ে এই আওয়ামী লীগ যাওয়ার পরে। তো রাষ্ট্র কিন্তু একটা চতুর্মুখী সমস্যার মধ্যে কিন্তু জর্জরিত ছিল। আবার এদিকে ভারতের একটা বড় ধরনের থ্রেট হিসেবে আমাদের, হ্যাঁ বড় ধরনের থ্রেট, তারা তো দিনের পর দিন মিথ্যাচার করে গেছে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আমাদের নামে আজে বাজে করা বলেছে, আমাদের অভ্যুত্থান নিয়ে আজে বাজে কথা বলেছে। এটার একটা ইফেক্ট তো ছিল, যেটা গভর্নমেন্টকে আসলে মোকাবেলা করতে হচ্ছিল। তো আর এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হইতো তাহলে হয়তো অনেকখানি সে মোকাবেলা করে ফেলতো। কিন্তু সমস্যাটা ছিল কমপ্লিটলি একটা অ্যাপলিটিক্যাল গভর্নমেন্ট, যাদের বেশিরভাগ উপদেষ্টাই আগে কখনো এই ধরনের প্রশাসন ডিল করেনি, দায়িত্বে আসেননি। একটা মানুষ তো অফিসে এসে টেক ওভার করতে করতেও তো 6 মাস লাগে, ঠিকঠাক মতো যদি একটা পরিস্থিতি বুঝতে হতো তার 6 মাস লাগে। আচ্ছা, তাহলে আপনারা মনে করছেন যে এই বর্তমান সরকারকে আরো বেশি সময়? হ্যাঁ, আমার যেটা এখনো অবজারভেশন যে সরকারের কেউ মনে করে না, বাংলাদেশের কোনো মানুষ মনে করে না যে সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু মানুষ মনে করে যে এই সরকার আসছে নির্দিষ্ট কিছু কাজ হাতে রেখে, ওরা একদম প্রায়োরিটি বেসিসে একটা প্ল্যান সেট করবে এবং সেটা জনগণের সামনে উপস্থাপন করবে যে আমরা এত বছর থাকবো, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস রিসেন্টলি বলেছেন ওনারা ডিসেম্বর বা জুন মাসের মধ্যে ওনারা ইলেকশনটা দিবেন। কিন্তু ওনারা একটু প্রেসাইসলি এটা করতে পারেন, আমরা এতদিন থাকবো, হয়তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে আমাদের ইলেকশনটা হতে পারে, ইন দ্যাট কেস আমরা এই 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 কাজগুলো করতে পারবো, আর বাদ বাকিগুলো আমাদের পক্ষে করা সম্ভব হয় না, এগুলো আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে ছেড়ে দিয়ে আসতে হবে। এতটুকুর মধ্যেও তো যদি সরকার এটা স্পষ্ট করতো তাহলে বাকিরা কিন্তু এখানে তাদের ইনপুট গুলো দিতে পারতো এবং বাকিদের সাথে কিন্তু সরকারের একটা যোগাযোগের দরকার ছিল, কিন্তু যেটা সরকার আসলে প্রোভাইড করেনি। এটা আমি মনে করি যে সরকারের যে ক্রেডিবিলিটি বলি বা সরকারের উপর যে এই পরিমাণ লোড তৈরি হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে সরকার আসলে জনগণের সাথে বা অপরাপর যে অংশীদার আছে স্টেকহোল্ডারদের সাথে আসলে তার হৃদ্যতা বা একটা যোগাযোগের জায়গাগুলো খুব কম। এটাই আর কি। এখন আনঅফিশিয়াল যোগাযোগটা থাকতে পারে, কিন্তু কেন মনে হয় যে, কারণ আমরা দেখেছি যে এই যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, উপদেষ্টারা এসেছেন, মানে বিভিন্ন জায়গা থেকে তাদের নাম প্রপোজ করা হয়েছে, আপনাদের দুজন ছাত্র প্রতিনিধিও আছেন, তাহলে মানে ক্লোজনেসটা তৈরি হচ্ছে না। এখন আমাদের সাথে হয়তো আমাদের যারা ছাত্র প্রতিনিধিরা আছে তাদের সাথে এক ধরনের যোগাযোগ আছে, কিন্তু এটা তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার না, এই সরকার তো আসলে সবার সরকার, এবং এটাই কিন্তু এস্টাবলিশ করাটা একদম প্রাথমিকভাবে দরকার ছিল। সরকার যে আসলে সবার এবং সরকার যে আসলে সবাইকে ধারণ করতে হবে, এটা আমি মনে করি যে অপরাপর স্টেক হোল্ডাররাও কিন্তু এক্ষেত্রে একটা দূরত্ব অনুভব করছিল, আবার জনগণেরও কিন্তু সরকারের সাথে একটা বড় ধরনের দূরত্ব হয়ে যায়। এবং শেষে তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরাও কিন্তু সরকারের কাছে যখন বারবার বিভিন্ন দাবি নিয়ে যাচ্ছিলাম, ধরেন আমি রাষ্ট্রপতি চুপুর কথাই বলি বা আমরা প্রোক্লেমেশনের কথাই বলি, সরকারের পক্ষ থেকে যে ধরনের আন্তরিকতা এখানে থাকাটা দরকার ছিল, কারণ এগুলো তো আমরা নিজেদের পার্সোনাল গেইনের জন্য করিনি, রাষ্ট্রের জন্য এই জায়গাগুলো প্রয়োজন ছিল। কিন্তু সরকার ওই সময় আমার মনে হয়েছে যে সরকার ইটস টু লেট এরকম আচরণ করেছে আর কি।
আহ, তো এসব দেখে শুনে কি আপনার মনে হয় যে যে লক্ষ্যটা নিয়ে সরকার শুরু হওয়া দরকার ছিল, তার কাজকর্ম শুরু করার দরকার ছিল, সেই লক্ষ্য থেকে তারা একটু সরে যাচ্ছে, বা তাদের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে? এখন মনে হচ্ছে না যে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, আমার বরং মনে হচ্ছে তারা একটু ডিরেকশনের মধ্যে আসছে। এতদিন বরং ডিরেকশন চ্যুত ছিল, হুম। এখন ওরা আস্তে আস্তে প্রসঙ্গের মধ্যে এন্টার করছে। যেমন তো রিসেন্টলি তো তারা আয়নাঘর ভিজিট করলো, এবং আর্মির সাথে তো রীতিমতো একটা ব্যাটেল করেই যেতে হয়েছে। তো আর্মির সাথে যে এখানে একটা নেগোসিয়েশনের সম্পর্ক গভর্নমেন্টে আছে, এটা কিন্তু গভর্নমেন্ট স্টাবলিশ করতে পেরেছে আয়নাঘর ভিজিটের মাধ্যমে। অন্তত জনগণের কাছে কিন্তু এই জিনিসটা প্রতীয়মান হয়েছে। আবার সেকেন্ড যে বিষয়টা, আহ যেটা হচ্ছে আপনার বিচারের প্রসঙ্গ, ধানমন্ডি ৩২ ভাঙার পরে তো এখানে বিচারের প্রসঙ্গটা একটা গুরুত্বপূর্ণ আহ, মানে স্থান দাবি পায়, হয়ে ওঠে। হ্যাঁ। তো এই জায়গায় কিন্তু সরকার কিন্তু এটা অ্যাড্রেস করার চেষ্টা করছে। আবার আমি বলি থার্ড যে বিষয়টা, যেটা সরকার অ্যাকচুয়ালি মোকাবেলা করতে কম সমর্থ হয়েছে, সেটা হচ্ছে আহতদের চিকিৎসা এবং আহতদের পুনর্বাসন, যেটা খুবই এবং সরকারের একটি পক্ষ থেকে তালিকা, মানে একটা প্রপার তালিকাও সরকার তালিকাও এখনো তৈরি করতে করতে পারে। পারেন। একটা প্রাথমিক তালিকা তারা করেছে, কিন্তু এই যে তালিকাটা না হওয়ার ফলে আসলে ঘটনাটা কি ঘটতো, যে কে আসলে আসল আহত, কে কত নকল আহত, এবং কে আসলে কতটুকু আহত, এই তথ্যগুলো কিন্তু জনগণ ঠিক মতো জানে না। এর জনগণের জানারও বিষয় না। পারলো না কেন সরকার এই তালিকাটা, ফাইনাল একটা লিস্ট, এটা তো রকেট সায়েন্স না, এটা খুব সহজেই এই তালিকাটা তৈরি করা যায়। আপনি জেলা পর্যায় থেকে, হুম, থানা পর্যায় থেকে আপনি হুম, তথ্য পাচ্ছেন, সেগুলো আপনি বিশ্লেষণ করে বলছেন যে হ্যাঁ, ইনি হুম, জেনুইনলি হুম, এফেক্টেড হয়েছিলেন। হুম। এটা তারা পারলো না কেন? এই ছ এইটা মাস পরে এটা এসেও তারা আসলে পারলো না গভর্নমেন্ট কেন? ভালো দিতে পারবে। তবে আমি যেটা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখানে একটা গাফিতি আছে, গাফিলতি আছে। এখন এখানে তো স্বাস্থ্য মন্ত্রণালয়, কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সবারই কিন্তু একটা পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে কিন্তু এটা ডিসাইডেড হয়। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে যে হসপিটালগুলো আছে, তারা কিন্তু দেখা গেছে যে শুরুর দিকে মন্ত্রণালয় অনেক নির্দেশনা ঠিকমতো মানেনি। কিন্তু মানে মন্ত্রণালয় কিন্তু এখানে আমার মনে হয় যে আরো সিস্টেমেটিক ওয়েতে ফাংশন করতে পারতো। যেহেতু প্রথম 2 মাসেই ওরা এই কাজটা করে উঠতে পারেনি, বারবার বলা সত্ত্বেও আহতরা তো তখনই মানে নানান ধরনের পরিস্থিতি ক্রিয়েট হয়ে যায়, যখন একটা সাধারণ মানুষ, আমি একটা আহতের কথাই বলি, সে হয়তো চিকিৎসাটা পেয়েছে, কিন্তু তার খরচ হয়েছে 2 লাখ টাকা, কিন্তু গভর্নমেন্ট তো তাকে দিচ্ছে 1 লাখ টাকা। তো 1 লাখ টাকা তো তার আউট অফ পকেট থেকে পকেট দিতে থেকে হচ্ছে, গিয়েছে। দিতে হচ্ছে। তো এই ধরনের নানান জটিলতা তৈরি হয়েছে। আবার যেখানে আর্নিং ফ্যামিলি মেম্বার, উনি আহত হয়েছে, ওই ফ্যামিলি তো এখন কি অবস্থা, আজকে 6 মাস 6.5 মাস বাসায় কোনো কামাই করার লোক নাই। হুম। ওই ফ্যামিলি গুলোর কথা কিন্তু গভর্নমেন্টের মাথায় নেই। তারা বলছে পুনর্বাসনের কথা, কিন্তু পুনর্বাসন যদি হইতে হইতেও তো একটা সময় লাগবে। তো এই যে একটা মানে মানুষের তো একটা দিন শেষে মাথার উপর থাকার একটা ছাদ লাগে, খাওয়ার জন্য খাবার লাগে, মানে ছেলে মেয়েকে পড়াশোনা করাতে হয়, এগুলো তো একদম বেসিক। যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো তো একদমই বেসিক। 5টা যেটা মৌলিক যে জি, এটা তো চাহিদা। গভর্নমেন্টকে তো ওই আহতদের জন্য নিশ্চিত করতে হবে, বা ওই নিহত পরিবারগুলোর জন্য নিশ্চিত করতে হবে। কিন্তু সরকার যেহেতু ওই বিষয়ে যথেষ্ট পরিমাণ উদ্যোগী হতে পারে নাই, তার কারণে আমি দেখেছি যে এখানে অনেক গ্রুপ এখানে সুবিধা নেওয়ার জন্য এসেছে, আবার অনেক আহত নিহত পরিবার আছে যারা হয়তো একটা আনজাস্ট ডিমান্ড তারা করে ফেলছেন, যেটা আসলে সরকারের পক্ষে কখনো পূরণ করা পূরণ সম্ভব করা না। সম্ভব না। তো এখন এই পর্যায়ে রাষ্ট্র পরিচালনায় নারী আন্দোলনকারী যারা রয়েছেন আপনাদের মতো, তাদের মতামত কতটা গুরুত্ব পাচ্ছে? এখানে আমি মনে করি না যে শুধুমাত্র নারী বা পুরুষের বিষয়, তবে নারীদের মানে আমি আহ, নারীদের যে নিজস্ব চিন্তা ভাবনা, আমি সেটার কথাই জিজ্ঞেস করছি। পুরুষদের তো রিফ্লেক্টেড হচ্ছে, আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু নারীদের যে স্পেসিফিক আহ, ডিমান্ডস, এই যে আমার কাছে এই জিনিসগুলো মনে হয়নি। মনে আপনি তো হয় রাষ্ট্র যদি একটু বাইরে থেকে বুঝার চেষ্টা করেন, রাষ্ট্রটাকে যদি একটু আউটলাইনটা দেখেন, তাহলে কিন্তু এটা চোখে পড়ে যেখানে আসলে মেয়েরা অ্যাজ এ হোল, মেয়ে কমিউনিটিটা কিন্তু এখান থেকে হারিয়ে গেছে। আমি হয়তো একটা সিম্বল আকারে, বা নুসরাত বা অন্যান্য কিছু মেয়ে আছে যারা হয়তো একটা সিম্বল আকারে আছে, কিন্তু আমরা তো এম্পাওয়ার্ড হয়ে যাইনি। আমরা তো আমি এক্স্যাক্টলি এই কথাটাই সিম্বল জানতে হিসেবে চাচ্ছি আছি, যে কিন্তু আমরা আপনারা এম্পাওয়ার্ড না। ফিল করছেন না যে আপনারা আমি এম্পাওয়ার্ড? ফিল করেছি না এম্পাওয়ার্ড, বাকিরা হয়তো তাদের জায়গা থেকে বলতে পারবে। বাট আমি কেন বলছি যে আমি এম্পাওয়ার্ড ফিল করছি না, কারণ আমি যে জায়গায় দাঁড়িয়েছি, আমি নিজের যোগ্যতায় দাঁড়িয়েছি। আমি তো কেউ তো আমাকে এসে ধরেন আমি প্লেটের মধ্যে তুলে দেয় নাই। হ্যাঁ, আমাকে তো কোলে তুলে এনে বসায় নাই। যদি এটা হইতো তাহলে এতটুকুই আমার কাছে অনেক কিছু মনে হইতো। কিন্তু আমি সারা জীবন একদম ছোটবেলা থেকে এতটুকু পর্যন্ত আমি অনার্সে এখানে হলে থেকেছি। আমার ফ্যামিলির অতটুকু সক্ষমতা ছিল যে আমি মানে আরো আরো বেটার বা ইয়ে করতে থাকতে পারতাম। বাট 5 বছর আমরা মোটামুটি নিজের খরচে, বা একটা মানে কি বলা যায় যে আমরা সবসময় যে আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট না থেকে, বা শুধুমাত্র হচ্ছে কোলে তুলে সব মুখে তুলে খাওয়াই দিবে, এই সিস্টেমে আমরা বড় হইনি, বা আমাদের ফ্যামিলিও আমাদেরকে বড় করেনি। আমরা সবসময়, আমি বা আমার ভাই, আমরা নিজেরা অর্জন করতে নিজেরা চেয়েছি। অর্জন করেছি, এতটুকু নিজেরা অর্জন।
এবং এখানে এসে ছাত্র সংগঠন করেছি, সবকিছুই আসলে খুবই বোল্ড ডিসিশন ছিল আমার লাইফে। এই যে সরকার দেখলাম এখন আমরা, এসে যখন এই পরিস্থিতিটা, যে ধরেন আমরা যে অভ্যুত্থানের মুখ হিসেবে উঠে আসলাম, এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা জার্নির ফসল হিসেবে আমরা উঠে এসেছি। তো আমি মনে করি যে আমি আমার জার্নিটাকে যথেষ্ট পরিমাণে সম্মান করি, বাট এই জার্নিটা রাষ্ট্র আকারে তারা মূল্যায়ন করেনি। আমি মনে করি না যে শুধুমাত্র আমার ব্যাপার, বাট অন্যান্য মেয়েদেরও কিন্তু একই রকম একটা ফাইটের জার্নি আছে, যেটাকে আসলে রাষ্ট্র মূল্যায়ন করে নাই। মানে এই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার যে গঠিত হলো তার যে প্রক্রিয়াটি দেখলাম, এবং যখন গঠিত হলো তখন কিছুটা আশ্চর্য হয়েই দেখলাম যে মানে ছাত্র উপদেষ্টাদের মধ্যে থেকে দুজনই পুরুষ ছাত্র উপদেষ্টা, একজন নারী আন্দোলনকারী বা নারী সমন্বয়ক নেই। মানে এটা কি আপনাকে কখনো পীড়া দেয় যে না, মানে মানে থাকলে ভালো হতো, নাই? হু নোজ, যেটা হয়নি সেটা নিয়ে তো আর এত ইয়ে করার কিছু নেই। তখন আমাদের কাছে এগুলো আলাদা করে কিছু মনে হয়নি, বিকজ দেশে একটা গভর্নমেন্ট দরকার ছিল এবং ছাত্রদের রিপ্রেজেন্টেশন দরকার ছিল। এখন ওই সময় তো আমরা কে পুরুষ কে নারী ওই ফর্মে একদমই ভাবিনি। এখানে প্রথম দিকে আমার মনে হয়নি যে নারীরা এখানে খুব বঞ্চিত হচ্ছে। যখন এখানে গভর্নমেন্ট ফর্ম হচ্ছে তখন তো নারীরা ছিল, মাঠেই ছিল, তারা ট্রাফিক কন্ট্রোল করছিল, তারা কিন্তু ইভেন যখন বন্যা ত্রাণ উত্তরণের বিষয় ছিল তখন কিন্তু মেয়েরা খুবই ভালোভাবে প্রেজেন্ট। আমরা সবাই মোটামুটি প্রেজেন্ট। কিন্তু এই 6 মাস পরে এসে কি মনে হচ্ছে? কিন্তু আমি মোটামুটি নভেম্বর মাস বা অক্টোবর মাসের দিকে আমি হুট করে খেয়াল করতে থাকি যে এটা আসলে এটা খুবই সিস্টেমেটিক ওয়েতে মেয়েদেরকে আসলে আলাদা করে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। যে প্রসেসটা এখানে ডেভেলপ হচ্ছে ওইটা আসলে মেয়েরা বাই ডিফল্ট এরা বাদ পড়ে যাবে। তো আজকে এখন 6 মাস পরে মনে হয় যে এটা আসলে একটা সিম্বলাইজেশন ওভারঅল দরকার ছিল, যে মেয়েরা যে মেয়েরা যে আসলে অভ্যুত্থানে ছিল, এটা আপনি কি সিম্বল দিয়ে বুঝবেন যে মেয়েরা এখানে অভ্যুত্থানে ছিল? রেকগনিশনটা কোথায়? সরকারি রেকগনিশনটা কোথায়? শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস ওনারা সরকারের পক্ষ থেকে একটা ডাক টিকিট লঞ্চ করা হয়েছে নারীদেরকে স্মরণ করে, বাট আবার একটা প্রোগ্রাম করা হয়েছিল 10 ডিসেম্বর অভ্যুত্থানের নারীদেরকে নিয়ে। বাট এটা তো অনারারি ব্যাপার, এটা তো আপনার কি বলা যায়, এটা তো খুব বেশি খুব দীর্ঘস্থায়ী অনারিয়াম না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এখানে অভ্যুত্থানের একটা খুব ভালো সিম্বলাইজেশন দরকার ছিল নারীদের। আবার একই জিনিস তো এখানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোও দাবি করতে পারে, 7 কলেজ দাবি করতে পারে, আপনার ন্যাশনালও দাবি করতে পারি, কারো দাবিকে তো এখানে ছোট করে দেখার কিছু নাই। তো এভাবে হোয়াট অ্যাবাউট মানে এভাবে পিক অ্যান্ড চুজ ফর্মেও আমি ভাবতে চাই না, বরং যেটা সরকার গত 6 মাসে ফাংশন করেছে তাদের একটা ইয়ে ছিল, তাদের হয়তো আলাদা করে নারী পুরুষ আকারে এগুলো দেখার সুযোগও হয়নি। তো আমি এগুলা নিয়ে খুব বেশি আপনারা কি অ্যাকচুয়ালি মানে ধরুন এই 6 মাস পরে, মানে আমি উইথ দ্য বেনিফিট অফ দ্য হাইন্ডসাইট বলছি আর কি, পিছন দিকে ফিরে তাকিয়ে দেখার যে সুবিধা, আপনাদের কি আসলে মানে নারী আন্দোলনকারী এবং নারী সমাজ আপনাদের কি এখন আসলে ম্যাটার করে এই সরকারের কাছে? মানে এটা বলাটা একটু বেশি ইয়ে হয়ে যাবে, বেশি মানে এক্সট্রিম হয়ে যাবে। আমি মনে করি না যে সরকার কাউকে কম গুরুত্ব বা বেশি গুরুত্ব এই ফর্মে দেখছে, বা সরকারি বা কেন না নারী সমন্বয়ক বা এদের এত মানে সমন্বয়ক প্রশ্নটা তো এতটা গভর্নমেন্টের সাথে অতপ্রত কিছু হওয়াটা উচিত না। গভর্নমেন্টের নিজস্ব একটা ওয়ে থাকে ফাংশন করার, বরং সোসাইটির বা পলিটিক্যাল ফিল্ডে যে একটা নিজস্ব সংগ্রাম, সেটার মধ্য দিয়ে কিন্তু নারীদের জায়গা হয়ে যাওয়ার কথাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমি মূলত সেটার কথা বলি। গভর্নমেন্ট একটা জায়গা হইতে পারে সিম্বলাইজেশনের, বাট আপনি যদি পলিটিক্যাল ফিল্ডের দিকেও তাকান, নারীরা তো এক্সট্রিমলি ইমপ্রেজেন্ট, মানে এদের কোনো অস্তিত্বই নেই পুরো পেরিফেরির মধ্যে, যেটা আসলে একটা ইফেক্ট তৈরি করেছে আর কি পুরা। মানে একটা আপনাদের মধ্যে একটা বঞ্চনার অনুভূতি তৈরি করছে এটা? আমি বঞ্চিত অনুভব করি না, আমি তো এটা আপনাকে বলেছি যে এখানে বঞ্চিত বঞ্চনার অনুভূতিটা আসলে কিরকম। আমরা তো অভ্যুত্থান করেছি, সবাই মিলে করেছি, অভ্যুত্থানটা তো হচ্ছে সবার সম্পত্তি। এখন কে আমাকে কি দিল কে আমাকে কি দিল না, বা এটা আমি উমার ফাতেমা না, বাকি সবারই কথাই বলছি যে মানে কে পেলাম কি পেলাম না এই হিসাব করতে গিয়ে করার জন্য তো আমরা অভ্যুত্থান করিনি। আমরা অভ্যুত্থান করেছি কারণ ওই সময় আমাদের ভাইরা তারা রাস্তায় মারা যাচ্ছিল, আমাদের যারা বোনরা তাদেরকে পেটানো হচ্ছিল। এই যে ছোট একটা বাচ্চা হীরামণি, তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। একটা মানুষের জীবনে কি লাগে, এর থেকে বেশি কোনো রিজন লাগে রাস্তায় নামার জন্য? এটাই তো। আপনি এখনো ইয়ং, এবং আপনি এখন থেকে ধরুন যদি 20-30 বছর পরে এই যে গণ আন্দোলন, এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের গল্প আপনাকে পরবর্তী প্রজন্মের কাছে বলতে হয়, কোন গল্পটা আপনি বলবেন উমামা? অভ্যুত্থানের যিনি 14 জুলাই, আমি সবসময় বলি, আমি যখন 14 জুলাই আমরা হল গেট ভেঙে সবাই
বের হয়েছিলাম। আমরা আমাদের হল গেট ভেঙে বের হইনি। আমাদের হলে 2018 সালে একটা বড় ঘটনা ঘটে, যখন তৎকালীন যে ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল আমাদের হলে, ঈশা জাহান এশা, তাকে তো মেয়েরা মানে গলায় জুতার মালা পরিয়ে তাকে হল থেকে বের করে দেয়। এটা খুবই ছাত্রলীগ তো এরপরে আমাদের হলে রীতিমতো ভ্যানিশ হয়ে যায়। 19 সাল, 20 সাল, 21 সালে এখানে কোনো ছাত্রলীগই ছিল না, টোটালি এটা অ্যাবসেন্ট। পরে 22 সাল থেকে ছাত্রলীগ আবার একটু একটু করে রিভাইভ করা শুরু করে সুফিয়া কামাল হলে। তো আমাদের হলে ছাত্রলীগের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল। এবার প্রশাসনে আমাদের সাথে যখন তখন ঘাটতেনামি করার সুযোগ পেত না, কারণ আমাদের আন্দোলনের অভিজ্ঞতা ছিল। ইভেন আমরা 21 সালেও আমরা অনেক বড় আন্দোলন করেছিলাম আমাদের হলে, একটা সংস্থাপন ফি কমানোর দাবিতে আমরা হচ্ছে একটা বড় আন্দোলন করেছিলাম, যেটাতে মানে প্রশাসন ভয় পেয়ে তখন সংস্থাপন ফি কমিয়ে দেয়। তো এই যে একটা মানে মানে মেয়েদের যে একটা সম্মিলিত একটা প্রতিরোধের চর্চা কিন্তু আমাদের কবি সুফিয়া কামাল হলে সবসময় আমরা করেছি। যার কারণে যখন আমরা মানে 14 তারিখ রাতের বেলা যখন এই ঘটনার পরে আমরা থালা বাসন পিটিয়ে মাইকে করে সবাইকে যখন ডাকা হয়, তখন মেয়েরা আসে। আমরা যখন দাদুকে শুধু মাইকে বলেছিলাম যে দাদু আপনি গেটটা খুলে দেন, তো দাদু হচ্ছে চাবি নিয়ে দাঁড়ায় ছিল যে ওরা শুধু বলবে, খোলার জন্য তৈরি ছিলেন উনি। হ্যাঁ ওনারা চাবি নিয়ে দাঁড়ায় ছিল যে শুধু বলবে যে দাদু খুলে দেন আর সে গেটটা খুলে দিবে। আর পিছনে প্রভোস্ট ছিল, প্রভোস্টও বুঝতেছিল যে সিচুয়েশন ভালো না। তো আমরাও আবার মাইকে বলতেছিলাম যে দাদু গেটটা খুলে দেন, আমরা কোনো সিন ক্রিয়েট করতে চাই না। তখন উনি গেটটা এমনি খুলে দিচ্ছে। তো এটা আমাদের হলে। তারপর রোকেয়া হলে, তারপর ইয়েতে কুয়েত মন্ত্রীতে হচ্ছে গেটে তালা ভেঙে মেয়েরা বের হয়। তারপর ইডেনে কিন্তু মেয়েদের উপর প্রচুর নির্যাতন হয়। হয়েছে। যে ইডেনে যে মেয়েরা ছিল তাদের তো অলরেডি প্রত্যেকটা হলের প্রত্যেকটা রুম কিন্তু এখানে ছাত্রলীগ দখল করে ছিল। তো ইডেনের মেয়েদের উপরে কিন্তু চরম নির্যাতন হয় 14 তারিখ রাতে। তো এই যে মেয়েরা সকল নির্যাতন সহ্য করে ভেঙে যখন রাস্তায় নেমে আসে 14 জুলাই রাতের বেলা, ইটস মানে এটা আসলে মানে এটা কি বলা যায়, মানে চোখের জন্য একটা ট্রিট আর কি, যে এটা কি দেখলাম আমি আমার জীবনে। এটাই মানে আমি এই যে অনুভূতিটা হচ্ছে সারাটা জীবন যাপন করে যেতে চাই। এটাই। আপনারা একটি সফল আন্দোলন করেছেন, সেই আন্দোলনটা এতটাই সফল ছিল যে একটি দীর্ঘদিন ক্ষমতায় আঁকড়ে থাকা একটি সরকারের পতনও ঘটে গেছে সেই আন্দোলনের ফসল হিসেবে। ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে দেখতে চান আপনি? অবশ্যই এখানে বর্তমান যে বিদ্যমান বৈষম্য, আমাদের চাকরির বাজারটা প্রচন্ড সংকুচিত এবং চাকরির বাজারে কোনো ধরনের ডাইভার্সিটি নেই। তো আমি মনে করি যে আমাদের ছাত্রদের জন্য এটা একটা বড় ধরনের চাপ হয়ে যায়। আনএমপ্লয়মেন্ট, উদ্যোগের অভাব, সরকারের আন্তরিকতার অভাব, এই জায়গাগুলোকে অ্যাড্রেস করতে চাই বিশেষ করে। এবং সামনের দিনে বাংলাদেশটা যাতে হচ্ছে জনগণকে সম্মান করে। আমি যেটা কোরলি ফিল করেছি যে বাংলাদেশের মানুষ যথেষ্ট সামাজিক। তো আমরা দেখেছি যে করোনার সময় যখন মানুষ আস্তে আস্তে নানানভাবে একটা আর্থিক চাপের মধ্যে পড়া শুরু করে, তারা কিন্তু তাদের আশপাশের মানুষ বা আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা অনেকেই টিকে ছিল, মধ্যবিত্ত তাও কোনোভাবে টিকে ছিল। কিন্তু যেটা সব থেকে বেশি আমাদের ঝামেলার হয় সেটা হচ্ছে মানুষ তো আসলে সম্মানিত ফিল করতে হয়। রাষ্ট্র তো প্রতিটা পদে পদে আমাদের অসম্মান করেছে। একটা সাধারণ জনগণ, একটা বিজনেসম্যান থেকে শুরু করে একদম রাস্তার ফকির, সে পর্যন্ত এই রাষ্ট্র দ্বারা অসম্মানিত হয়েছে। একজন বিজনেসম্যানকে প্রতি তার বিজনেস রান করতে হলে সরকারকে টাকা দিতে হয়, ঘুষ দিতে হয়। অমুক মন্ত্রীকে হচ্ছে যে মন্ত্রীর ভাতিজাকে হচ্ছে ঘুষ দিয়ে হচ্ছে তার বিজনেস চালিয়ে নিতে হয়। তো এই যে একটা দেশের ব্যবস্থা, সেই ব্যবস্থাটা একদমই ছোট বাচ্চা থেকে শুরু করে একদমই বৃদ্ধ, তারা সবাই কিন্তু বঞ্চিত। এই জায়গায় আমি মনে করি যে সরকারের আসলে জনগণের প্রতি সহানুভূতি থাকাটা খুব জরুরি। জনগণ মানে হচ্ছে যে আমি তার দাস এবং আমি তাকে সার্ভ করার জন্য আসছি, যেটা পিপলস রিপাবলিক, শাসক নয়। হ্যাঁ মানে আমি শাসক না, আমরা আসছি তাদেরকে সার্ভ করার জন্য। এই মানসিকতাটা যদি আমাদের শাসকদের মধ্যে ডেভেলপ করে, তাহলে দেশের আমি মনে করি যে 60% সমস্যা সমাধান হয়ে যাবে। কারণ আমি দেখেছি, আমরা তো একটু সরকারকে এখন ক্লোজলি দেখছি, সরকার যখন কোনো সমস্যা সমাধান করতে যায় তখন তারা কি করে, একটা শাসকের দৃষ্টি থেকে উপর থেকে জিনিসটাকে রিড করে, যার কারণে তারা কখনোই সমস্যাটা পুরোপুরি সমাধান করতে পারে না, বরং মানে একটা বড় ধরনের বঞ্চনা, যেটা এই এই ইন্টারিমের আমলেও এটা হয়েছে। ধরেন একটা চাকরিতে নিয়োগ হয়েছে, চাকরিতে হয়তো ধরে নিলাম 40% ছাত্রলীগের লোক নিয়োগ হয়েছে, বাকি 60% তো জেনারেল ছিল। এখন ওই সময় তো সবই কম বেশি লবিং বা এই বিষয়গুলোতে ছিলই। মানে একটা চাকরি নিতে হলে কাউকে না কাউকে দিয়ে ফোন দেওয়াতে হতো, সরকার একটু ক্লোজ মানুষকে দিয়ে কল দেওয়াতে হতো, এগুলো তো খুবই খুবই জেনারেল ঘটনা। এখন যখন আমি 40% মানুষকে এখান থেকে ছাঁটাই করতে হবে যারা ছাত্রলীগ ব্যাগ,
এইটা করতে গিয়ে আমি যেটা করলাম বাকি পুরো 60%-এরও বাকি ইয়ে হয়ে- পুরো চাকরির ইয়েটাই প্রোগ্রাম যেটা ছিল ওইটাই মানে মানে বাতিল এটা করে একটা দিল। আর্বিট্রারিলি হ্যাঁ, একতরফা সবার কাজ উপর দিয়ে ছুরি চালিয়ে দিল। তো বাকি যে 60% মানুষ, তাদের মধ্যে অনেক মানুষ ছিল যারা আন্দোলনে খুবই অ্যাক্টিভ ছিল, যাদের ফ্যামিলি আছে, আর তারা আগে একটা চাকরি করতো, ওই চাকরিটা ছেড়ে দিয়ে তারা এই চাকরিতে ঢুকবেন বলে ঠিক করে রেখেছেন। এরকম একটা পরিস্থিতিতে যখন ওই পরিবারটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন বা একদম পথে বসার মতো অবস্থা হয়, ওই মানুষটার পক্ষে কি রাষ্ট্রকে সমর্থন দেওয়া সম্ভব? তো এই সরকারের ক্ষেত্রে আমি দেখেছি যে তারা একদমই শাসকের লেন্স থেকে অনেক কিছুকে দেখেন। যেটা হয়তো তারা কিছুটা ভাঙার চেষ্টা করেছেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট থেকে তারা অনেকখানি মানবিক, এটা আমি মনে করি। কিন্তু তাও তাদের এই যে ইনএফিসিয়েন্সি, একটা প্রবলেম কোর থেকে ভিতর থেকে বুঝতে না পারা, এইটা সরকারের একটা বড় ধরনের গাফিলতি, যেটা ওই অভ্যুত্থানী স্পিরিটের সাথে বিরোধী। কারণ এই অভ্যুত্থান তো আমরা বৈষম্যের বিরুদ্ধে এই বিষয়টাকে চেঞ্জ করার জন্যই তো মানে হ্যাঁ, এই আন্দোলনটা ধরনের হয়েছে। সমস্যাকে সমাধান করার জন্যই তো অভ্যুত্থানটা হয়েছিল। আমরা গভর্নমেন্টকে তো এই জন্যই পাওয়ারে আনি যে আপনি যার যেটা লাগে, যার যা হক, আপনি তাকে সেটা বুঝিয়ে দিবেন। এটা তো হকের জন্য, আমরা হক আদায় করার জন্যই তো আমরা এই আন্দোলনটা সরকারকে হয়েছে। আনি। এই সরকার সবাইকে হক বঞ্চিত করে দিচ্ছে, ঢালাওভাবে সবার হক মেনে দিচ্ছে, এটাই আর কি। এটাই মানে মজা করে বললাম। উমামা ফাতেমা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ দূরের ধন্যবাদ জানালার এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। উমামা ফাতেমার সাথে কথা বলে আমার মনে হয়েছে তিনি একজন বেশ বাস্তববাদী মানুষ। আমি যেসব প্রশ্ন করেছি তার যে জবাব তিনি দিয়েছেন আমার কাছে মনে হয়েছে বেশ ম্যাচিওর ওনার বয়সের তুলনায়। এবং আমি কিছু বেয়ারা প্রশ্ন করেছি জাস্ট টু সি যে তিনি এই প্রশ্নগুলোর কিভাবে জবাব দেন। এবং জবাবগুলো শুনে মনে হয়েছে যে তিনি যথেষ্ট এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেই কথাবার্তা বলছেন, ঠিক ইমোশনালি কথা বলছেন না, যেটা আমার কাছে একটা নতুন মনে হয়েছে। যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন তারা বয়সে অনেক তরুণ, সুতরাং তারা ইমোশনাল হবেন এটাই আমি ধরে নিয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি এখনো বেশ আশাবাদী এই সরকারকে নিয়ে, এই দেশকে নিয়ে, এই দেশের জনগণকে নিয়ে। এখন সেই আশাটা কতখানি ধরে রাখা হবে সেটা নির্ভর করবে প্রফেসর ইউনূস এবং তার কলিগরা, তার সহকর্মীরা, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, তারা কতখানি তাদের দায়িত্ব সফলভাবে পালন করতে পারে এবং তার মধ্যে দিয়ে তারা আদৌ সেই উমামা ফাতেমার মতো নারী আন্দোলনকারীদের সেই আশা আকাঙ্ক্ষাকে ধরে রাখতে পারবেন কিনা, সেটা আসলে ভবিষ্যতে দেখবার বিষয়। দূরের জানালার এই আয়োজনে আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক